পৌনে 12 শ্রেণীর ভাই এবং বোনেরা, কেন পৌনে 12 বললাম নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। কারণ এখনো 12-এ ওঠোনি, কবে উঠবে সেটা নিয়ে চিন্তা ভাবনা আছে। যাই হোক, লকডাউন পর্বে যে আমাদের মিশন লকডাউন, তার ক্লাস আমরা চালিয়ে যাচ্ছি। তো অনেকদিন পর আবার তোমাদের সামনে আসলাম। মাঝখানে ভেবেছিলাম যে তোমরা যে পুরনো যে জিনিসগুলো আমরা বলেছি সেগুলো যেন তোমাদের তৈরি হয়ে যায়। তো তোমাদের রিপ্লাই পেয়েছি, সেই রিপ্লাই দেখা গিয়েছে যে তোমাদের মোটামুটি আগের বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টা হলো তড়িৎ বলরেখা এবং তড়িৎ দ্বিমেরু। তো আহ, কতদূর তো তড়িৎ দ্বিমেরু নিয়ে কতদূর যেতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করবো যাতে দুটো পয়েন্টকে একবারে কভার করে দেওয়া যায়। তো তড়িৎ বলরেখা কি? এই তড়িৎ বলরেখা বলার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, সেটা যদিও এই চ্যাপ্টারে দেওয়া নেই কিন্তু কোথাও হয়তো উল্লেখ থাকতে পারে, সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। তোমরা ক্লাস 11-এ ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে পড়েছিলে কনজারভেটিভ ফোর্স। বাংলা কি? বাংলা হচ্ছে সংরক্ষী বলক্ষেত্র। তো সংরক্ষী বলক্ষেত্রের যে আলোচনা সেটা ক্লাস 11-এ তোমাদের ছিল, পরিষ্কারভাবে সেখানে বলা ছিল। হয়তো আমাদের সাধারণ যে বইগুলো সেই বইগুলোতে হয়তো খুব একটা বিস্তৃতভাবে বলা না থাকলেও এর বিশদ ব্যাখ্যা হয়তো অনেক জায়গাতেই ছিল, তোমরাও হয়তো জেনেছো। যদি না জানো তাহলে পরবর্তীকালে আমি কোনো একটি ক্লাসে তোমাদের সেটা নিয়ে আলোচনা করব। তো কনজারভেটিভ ফোর্স কি ধরনের ফোর্স? সেই ফোর্স হচ্ছে যে যদি তুমি কনজারভেটিভ ফোর্স ধরো, কোনো একটা কনজারভেটিভ ফোর্স আছে, ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স বা মানে মহাকর্ষীয় বলক্ষেত্র, সেখানে তুমি যখন এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যাবে, এই যেতে যে কার্য করতে হবে সেই কার্যটা যদি পথের উপর না নির্ভর করে, কিরকম? ধরো তুমি এখান থেকে এখানে গেলে, তাহলেও যে কার্য হবে, এইভাবে যদি যাও তাহলেও যদি একই পরিমাণ কার্য হয়, তাহলে সে ধরনের বলক্ষেত্রকে বলা হয় কনজারভেটিভ ফোর্স। তো কনজারভেটিভ ফোর্স তিন ধরনের হয়। প্রথম দুই ধরনের তোমাদের আলোচনা করছি, তৃতীয় ধরনটা তুলনামূলকভাবে একটু আলাদা রকম, সেটা পরে বলবো। কিরকম? ধরো তুমি কি করে বুঝবে যে একটা ফোর্স ফিল্ড কনজারভেটিভ ফোর্স? ধরো কোন একটা ফোর্স দেওয়া আছে, সেই ফোর্সের জায়গায় এখানে লেখা আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ আই অক্ষ অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে যেটা আছে সেটা একটি কনস্ট্যান্ট, ওয়াই অক্ষের সঙ্গে যেটি আছে সেটিও কনস্ট্যান্ট, জেড অক্ষের যেটি সহগ আছে সেটিও যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সে ধরনের বলক্ষেত্র অবশ্যই কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মধ্যে পড়বে। আর একটা কি ধরনের? ধরো আর এক ধরনের দেওয়া হলো, ধরো F ইকুয়াল টু এক্স আই ক্যাপ বা এক্স স্কোয়ার আই ক্যাপ, এখানে আসলো ধরো 2yj ক্যাপ, এখানে ধরো 3z কিউব কে ক্যাপ। অর্থাৎ আই অক্ষের সাথে যেটা আছে সেটা শুধুমাত্র এক্স এর ফাংশন, জে অক্ষের সঙ্গে যেটা আছে সেটা শুধুমাত্র ওয়াই এর ফাংশন, কে অক্ষের সঙ্গে যেটা আছে সেটা শুধুমাত্র যদি জেড এর ফাংশন হয়, তাহলে সে ধরনের বলক্ষেত্রটাকে আমরা কি নাম দিব? সে ধরনের বলক্ষেত্রটার নামও কিন্তু হবে হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মধ্যে পড়ে। এইবার কেন এটা নিয়ে ব্যাখ্যা। তো এর আগের দিন তোমাদের বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু আমরা নির্ণয় করেছিলাম, সেই মানটাকে আশা করি তোমরা জেনেছো। তো সেটা নিয়ে আরেকবার লিখছি। বিন্দু আধানের জন্য যেটা বলের মান ছিল, সেই বলের মান ছিল কত? Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ, নিচের এটা মড ছিল মানে মান শুধু, আর এখানে আর ভেক্টর ছিল। বুঝতে পেরেছো? এবার দেখো Q1 Q2 এগুলো গুণ করবে, 4 পাই এপসাইলন 0 আর মানটা বসাবে, বসিয়ে ধরো এটার একটা মান আসে। সেই মানটাকে ধরো তুমি মানটাকে m বলে দিবে, তাহলে m r ক্যাপ। এবার m r ক্যাপ মানে i, তোমরা ক্লাস 11 এ পড়েছো, প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এটা তোমরা নিশ্চয়ই 11 এ পড়েছো। তাহলে দেখো যে ফোর্সটা আমার এসেছে সেই ফোর্সটা আই অক্ষের সঙ্গে যেটা আছে সেটা শুধু এক্স এর ফাংশন, কারণ এটা তো ধ্রুবক, যে অক্ষের সঙ্গে যেটা আছে সেটা শুধু ওয়াই এর ফাংশন, কে অক্ষের সঙ্গে যেটা আছে সেটা শুধু জেড এর ফাংশন। সুতরাং এই যে স্থির তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড।
এটা অবশ্যই একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড হবে। বুঝতে পেরেছো তোমরা? যদিও যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে তখন কনজারভেটিভ ফোর্স ফিল্ড বার করার আলাদা নিয়ম আছে, সেখানে দেখবা কার্ল অফ এফ বলে একটা জিনিস বার করবে ইকুয়াল টু 0। তো সেই নিয়ে আলোচনা আমি করব না, আমার সহজেই বোঝার বুদ্ধি যেটা সেটা আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে আমাদের স্থির তড়িৎ ক্ষেত্র যেটা পড়ছি সেটা কিন্তু একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, অর্থাৎ একটা সংরক্ষী বলক্ষেত্র। অর্থাৎ তুমি যদি একটা আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাও, তুমি কোন পথে নিয়ে যাচ্ছ তার উপরে কিন্তু কার্য নির্ভর করবে না। বুঝতে পেরেছো? তুমি যদি এই পথে নিয়ে যাও তাহলেও যে কার্য হবে, তুমি যদি এই পথেও নিয়ে আসো তাহলেও কিন্তু কার্য একই হবে। এবার দেখা গেল যে তুমি এখান থেকে এদিকে নিয়ে গেলে যে কার্য হচ্ছে, এখান থেকে এদিকে নিয়ে গেলেও সেই কার্যই হচ্ছে। এবার যদি তুমি এইখান থেকে ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, যদি বি বিন্দু থেকে এ বিন্দু নিয়ে আসো তাহলে কিন্তু তার অপোজিট কার্য হবে, ঠিক উল্টো কার্য। তাহলে কেউ যদি বলে যে আমি এখান থেকে এখানে গেলাম গিয়ে আবার এখান থেকে এখানে আসলাম, তাহলে মোট কার্য কত? বুঝতেই পারছো, এই পথে আর এই পথে কার্যের মান সমান, কিন্তু যেহেতু এটা বিপরীত দিকে হচ্ছে তাহলে কার্যের মানটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কার্য যদি ডব্লিউ হয়, এই পথে কার্য হবে মাইনাস ডব্লিউ, অর্থাৎ মোট কার্য কত হবে? ডব্লিউ মাইনাস ডব্লিউ সমান সমান কত হয়ে যাচ্ছে? 0। অর্থাৎ তুমি যদি কোনো কনজারভেটিভ ফোর্স ফিল্ডে একটা বিন্দু থেকে যে কোনো পথে ঘুরে যদি আবার সেই বিন্দুতেই আসো তাহলে মোট কার্যের ভ্যালু কত হয়ে যাবে? 0। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের একটা ধর্ম। যদিও আমার এত বিশদভাবে ব্যাখ্যা করার প্রয়োজন ছিল না, তাও আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটাকে ব্যাখ্যা করে দিলাম। কি প্রয়োজন সেই প্রয়োজনটা আমি পরে দিই। এবার যাচ্ছি মূল জায়গায়, অর্থাৎ আমাদের তড়িৎ বলরেখা জিনিসটা কি সেটা নিয়ে এবার আলোচনা করব। কি জিনিস? ধরো তোমাকে এটা অনেকভাবে বোঝানো যায়, আমি খুব একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। কিরকম এক্সাম্পল? ধরো এখানে একটা আধান আছে প্লাস কিউ আধান, আর এখানে একটা আধান আছে মাইনাস কিউ আধান। বুঝতে পেরেছো? এবার তুমি একটা একক ধনাত্মক আধান +1 আধানকে এখানে নিয়ে আসো। তো এবার কি বলবে? এ বলবে যে ভাই আমি তো তোর উপর বল প্রয়োগ করবো। বলবো কোন দিকে বল প্রয়োগ করবো? বলে আমি তো তোর উপর বিকর্ষণ বল প্রয়োগ করবো, কারণ তুই আর আমি সমজাতি। তো কোন দিকে দিবি? বলে আমাদের সংযোজী রেখা বরাবর, অর্থাৎ এই দিকে তোকে বিকর্ষণ বল দিব। ধরো সেই বলটার মান F1। মাইনাস কিউ বলবে আমি তো তোকে আকর্ষণ করবো, কোন দিকে করবি? তাহলে বললো এই দিকে ওর উপরে আকর্ষণ করবো। হলো। এবার এটা ধরো এই দুটো, তাহলে লব্ধি বল কোনো একটা দিকে হবে। ধরো এইটা হচ্ছে সেই লব্ধি বল, তাহলে লব্ধি বলের নাম কি দিলাম? এফ। এবার তুমি কি বুঝছো? যে দেখো এখানে প্লাস কিউ আছে মাইনাস কিউ আছে, যে থাকে এদের একটা ক্ষেত্র তৈরি হয়েছে, অর্থাৎ এদের সারাউন্ডিংসে যদি কোনো আধানকে নিয়ে আসো তার উপর বল ক্রিয়া করবে। তাহলে তুমি তার সারাউন্ডিংসে কাকে নিয়ে আসছো? ধনাত্মক একক আধানকে, তার উপর একটা বল ক্রিয়া করলো। এবং তোমরা এর আগের দিনও পড়েছো যে ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল ক্রিয়া করবে তাকেই বলা হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। অর্থাৎ এটাই ই, এটাই এফ, এটাই ই ভেক্টর, কারণ একক ধনাত্মক আধান। অর্থাৎ এখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এইখানে। ধরো তুমি এবার, আমি এটাকে চেঞ্জ করে, তাহলে ধনাত্মক আধানটা এইদিকে যাওয়ার চেষ্টা করবে, এইদিকে যাওয়ার চেষ্টা করবে ধনাত্মক আধানটা। এবার ধরো এখান থেকে গিয়ে ও এখানে এসে পৌঁছেছে। এবার এ কি বলবে? আমি তোকে বিকর্ষণ বল দিলাম এদিকে, ও আবার বলবে আকর্ষণ বল দিলাম এদিকে। তাহলে তাদের যে লব্ধি সেটা নিশ্চয়ই এবার এই বরাবর হবে না, দেখা গেল এইদিকে হলো। তাহলে দেখো আগের বার তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেদিকে ছিল, এবার তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কিন্তু আলাদা দিকে হয়ে যাবে। আবার এই দিক বরাবর যাওয়ার চেষ্টা করবে, তখন যখন এখানে আসবে আবার ওই ধরনের কিছু হবে, দেখা গেল তখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা এরকম হয়ে যাচ্ছে। এবার আমি তোমাকে পরিষ্কার করে ছবিটা আঁকছি। কি? ধরো এটা প্লাস কিউ আধান, এটা মাইনাস কিউ আধান, এইখানে প্রাবল্যের অভিমুখ ছিল এইদিকে। ধরো এইখানে প্রাবল্যের অভিমুখ এদিকে, ধরো এখানে প্রাবল্যের অভিমুখ এদিকে। এই করে ওর চেষ্টা কি হবে? ধনাত্মক আধান পজিটিভ আধান, ওই পজিটিভ আধান বলবে যা তোকে লাথি মেরে দিলাম, আর এ বলবে কি? যে আয় আমার দিকে আয়। তাহলে আস্তে আস্তে ওই আধানটার টেন্ডেন্সি কি হবে? টেন্ডেন্সি হবে এইখানে পৌঁছানো। তার মানে প্রাবল্যের যে অভিমুখ সেটা ধীরে ধীরে
কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? নেগেটিভ আধানের দিকে, কারণ ও তো পজিটিভ ধনাত্মক আধানকে আকর্ষণ করবে। এবার তুমি এই যে স্পর্শকগুলো, এদেরকে কমন করে একটা রেখা টানো। কিরকম? যে এখানে এরকম আছে, তাহলে এইরকম একটা কার্ভ টানো। কিভাবে? যাতে ওই কার্ভের স্পর্শক হয় তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা। ক্লিয়ার হলো না ব্যাপারটা? তাই তো? ধরো এখানে তড়িৎ ক্ষেত্র এরকম ছিল, এটা তো কোনো না কোনো একটা রেখার স্পর্শক। ওই রেখাটাকে তুমি ছোট্ট করে আঁকার চেষ্টা করো। আবার ধরো এখানে এটা স্পর্শক হয়েছে, তাহলে এটা কোনো না কোনো রেখার স্পর্শক, তুমি এরকম করে আঁকার চেষ্টা করো। আবার এখানে হয়েছে, এখানে এরকম করে আঁকার চেষ্টা করো যে কিভাবে আঁকলে স্পর্শক হবে। এবার এই রেখাগুলোকে তুমি যোগ করো। যোগ করলে তুমি এরকম একটা কমন প্যাটার্ন পাচ্ছ। হয়তো খুব একটা ভালো হলো না রেখাটা আঁকা, আমি আরেকবার আঁকছি এটা। ধরো এরকম একটা তুমি কাল্পনিক রেখা পেলে। ধরো এখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ছিল এই স্পর্শক বরাবর, এখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এই স্পর্শক বরাবর, এখানে এই বরাবর। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে কাল্পনিক রেখাটা পেলাম, এই কাল্পনিক রেখাটাকেই বলা হবে তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখাটা কি? তড়িৎ বলরেখা হলো কোনো একটা তড়িৎ ক্ষেত্রে একটি কাল্পনিক রেখা, যে কাল্পনিক রেখার যে কোনো বিন্দুতে স্পর্শক তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে। তাহলে এটাই হলো তড়িৎ বলরেখা। বুঝতে পেরেছো? পরিষ্কার? তাহলে কিরকম? ধরো আমি এখানে বললাম এখানে হচ্ছে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। কেউ একদিন বললাম আমি এখানে তড়িৎ বলরেখা আঁকলাম, এখানে একটা তড়িৎ বলরেখা আঁকলাম, এখানে একটা তড়িৎ বলরেখা আঁকলাম। এইভাবে দেখো বইয়ের মধ্যে আঁকা আছে। তাহলে তড়িৎ বলরেখাগুলো কোথা থেকে শুরু হচ্ছে? ধনাত্মক আধান থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায় গিয়ে? শেষ হচ্ছে ঋণাত্মক আধান। আবার এখানে ধনাত্মক আধানে আরেকটা শুরু হয়েছে, আবার শুরু হয়েছে। এইভাবে আমরা তড়িৎ বলরেখাগুলো আঁকবো। এবার যদি কেউ বলে যে ভাই এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত রে, তাহলে এইরকম হবে। এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন দিকে? এখানে স্পর্শক বরাবর। এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন দিকে? এখানে স্পর্শক বরাবর। অর্থাৎ তড়িৎ বলরেখার যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা হচ্ছে কোনো একটি তড়িৎ ক্ষেত্রে একটি কাল্পনিক এমন রেখা টানা হলো, যে রেখার যে কোনো বিন্দুতে স্পর্শ ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্দেশ করে। সেই ধরনের কাল্পনিক রেখাকে আমরা নাম দেব কি? তড়িৎ বলরেখা। এবার এটা বোঝাতে গিয়ে এখানে কিছু কিছু বইয়ে আমি দেখেছি একটি ভুল থাকে, বা অনেক জায়গায় দেখেছি ব্যাখ্যাটা হয়তো একটু ভুল হয়। কি ধরনের ভুল সেটা নিয়ে একটু ব্যাখ্যা করছি। আমি কোনো একটি বইয়ে এই ব্যাপারটা দেখেছি। কি ধরনের ব্যাপার? কোথাও কোথাও লেখা আছে যে এই ধর একটা তড়িৎ বলরেখা, এই বলরেখা বরাবর একটা ধনাত্মক আধান গতিশীল হবে। অর্থাৎ এটা যদি বলরেখা হয়, এটা কিসের অভিমুখ? এটা হচ্ছে প্রাবল্যের অভিমুখ, এর অভিমুখ। তাহলে বলরেখার এখানে যদি কোনো একটা আধানকে রাখো, তার টেন্ডেন্সি কোন দিকে হবে? এই প্রাবল্য বরাবর যাওয়া, ধনাত্মক। কেন? ধনাত্মক আধানকে এই ধনাত্মক আধান কি করবে? বিকর্ষণ করবে। তাহলে ওর টেন্ডেন্সি কোন দিকে যাওয়া হবে? এই দিকে। কারণ তোমরা জানো ফোর্স ইকুয়াল টু কিউই। সুতরাং ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ যেদিকে হবে ইন্টেন্সিটি, সেদিকে ফোর্সের অভিমুখ হবে। অর্থাৎ এখানে যদি একটা ধনাত্মক তুমি কোনো আধান রাখো, তার টেন্ডেন্সি কোন দিকে হবে? এদিকে যাওয়ার। এটাই বইয়ে বলা আছে। কিন্তু দেখো এটা কিন্তু ভুল। কেন ভুল? তার কারণ হচ্ছে এটা বলের অভিমুখ। তোমরা ক্লাস 11-এ কাইনেমেটিক্সে পড়েছো যে বলের যেটা অভিমুখ হবে, সেই বলের অভিমুখ বরাবর কিন্তু গতি হবে না। সেই বরাবর কি হবে? সেই বরাবর হবে ত্বরণ। ধরো কোন একটি আধান, সেই আধানের প্রাথমিক অবস্থায় শূন্য বেগ ছিল না, তার একটা এই বরাবর বেগ ছিল। তাহলে এই বরাবর ত্বরণ আছে, তাহলে ত্বরণের দুটো অভিমুখ হবে। এটা ত্বরণ, ত্বরণের এই বরাবর একটা উপাংশ হবে a cos থিটা, এই বরাবর একটা উপাংশ হবে a sin থিটা। এই বরাবর যে উপাংশটা, সেই উপাংশটা এই বেগকে বাড়ানোর চেষ্টা করবে। আর এই বরাবর যে উপাংশটা, এই বরাবর তো প্রাথমিক বেগ কত ছিল? 0, সেই বেগটাকেও বাড়ানোর চেষ্টা করবে। সুতরাং বেগের দুটো কম্পোনেন্ট হবে, একটা এদিকে একটা এদিকে। তার লব্ধি যেদিকে হবে তুমি সেদিকে যাবা। তার লব্ধি তো এই বরাবর হবে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো না, কারণ আগে থেকে বেগের অভিমুখ এদিকে ছিল। বুঝতে পেরেছো? এই দিকে ত্বরণ হলো, তাহলে এই দিকে বেগ পেলো, তাদের লব্ধি যেদিকে হবে তোমার গতির অভিমুখ কিন্তু সেই দিকে হবে। বুঝতে পারলে ব্যাপারটা?
না আরেকবার পরিষ্কার করে দিচ্ছি ব্যাপারটা, আরেকবার বলি জিনিসটাকে। ধরো প্রাবল্যের অভিমুখ এদিকে, তাহলে বল এদিকে। ধরো তোমার গতি এই বরাবর একটা গতি আছে, এর লম্ব দিকেই ধরে নিই, মানে উদাহরণ দেওয়ার জন্য শুধু। তাহলে এই বরাবর তোমার বেগ আছে। তাহলে এই যে বল, সেই বলের জন্য একটা ত্বরণ থাকবে। তার মানে এই বরাবর তোমার প্রাথমিক বেগ কত ছিল? 0। এই ত্বরণটা বেগটাকে বাড়াবে। আর এই বরাবর প্রাথমিকভাবেই একটা বেগ তোমার আছে, আমি দিয়েছি। তাহলে লব্ধি বেগ কোন বরাবর হবে? এই বরাবর। নিশ্চয়ই সেটা প্রাবল্যের অভিমুখে হচ্ছে না। কখন হবে প্রাবল্যের অভিমুখে? যখন প্রাথমিক বেগটা কত হবে? স্থির। অর্থাৎ কোনো একটি ধনাত্মক আধানের প্রাথমিক বেগ যদি 0 হয়, তাহলে তার অভিমুখ, গতির অভিমুখ কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বরাবর বা বলরেখার বরাবর। কিন্তু যদি প্রাথমিকভাবে 0 না হয়, তাহলে কিন্তু বলরেখা বরাবর সে গতিশীল হবে না। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা এই ব্যাপারটা? যাই হোক, এটা বলা হোক। এইবার এই বলরেখা কতগুলো ধর্ম নিয়ে আমি আলোচনা করব। তো সেই ধর্ম বলার আগে আমি আরেকটা জায়গা তোমাদের একটু বলছি। কিরকম? যে আমরা যখন বলরেখা আঁকবো, ধরো এখানে একটা প্লাস কিউ, এখানে একটা মাইনাস কিউ, দেখবা বইয়ের মধ্যে এরকম গোল গোল দেওয়া আছে। তো এখানে একটা দেওয়া আছে এরকম, এই জায়গাটা এরকম একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে। তো তোমাদের মনে হট করে ধারণা আসতে পারে যে দাদা এইখানে কেন বলরেখা দিল না? এখানে কি তড়িৎ ক্ষেত্রে কোনো প্রাবল্য নেই? এটা কিন্তু অনেকেরই মাথায় আসে। তো তোমাদের আমি বলছি, এখানে যদি একটা একক ধনাত্মক আধান রাখো, বলো তার উপরে বল প্রযুক্ত হবে কি হবে? অবশ্যই হবে। তাহলে এখানেও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আছে, অথচ আমি এখানে বলরেখা আঁকি। কেন আঁকলাম না? কারণ বলরেখার একটা ধর্ম আছে। কি ধর্ম? সে ধর্ম হচ্ছে বলরেখা দৈর্ঘ্য বরাবর পরস্পরকে আকর্ষণ বা সংকুচিত হওয়ার চেষ্টা করে। দৈর্ঘ্য বরাবর যেদিকে বলরেখাটা আঁকা হয়েছে, সেই দৈর্ঘ্য বরাবর পরস্পরকে সংকুচিত করার চেষ্টা করে। আর দৈর্ঘ্যের পারপেন্ডিকুলার দিকে অর্থাৎ ল্যাটারাল ডিরেকশনে ও কি করে? পরস্পরকে দূরে সরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে দেখো, আমি যদি এই সমস্ত জায়গায় বলরেখাগুলো আঁকি, দেখবা অনেক ক্লোজ আঁকবো, কাছাকাছি আঁকবো। কেন? কারণ তোমরা জানো, দেখো এখান থেকে এখানে যত দূরে যাচ্ছ আর তত বলরেখার ঘনত্বটা কিন্তু কমে যাচ্ছে। আর আমাদের এই যে বলরেখার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা দ্বারা আসল উদ্দেশ্য কি? যে এখন পর্যন্ত যে ফিজিক্সটা আমরা পড়ছি, সেই ফিজিক্সে কোথাও কিন্তু চিত্র, মানে চোখে তুমি ছবি আর দেখতে পাচ্ছ না। ক্লাস 11 তুলির অঙ্ক করেছিলা, দেখতে পাচ্ছিলা, মেকানিক্স পড়ছিলা, দেখতে পাচ্ছিলা, সমস্ত কিছু দেখা যাচ্ছিল। এখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। তাই আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখার মতো কিছু একটা নিয়ে আসি। বুঝতে পেরেছো? তো সেই জন্যই বলরেখার ডেফিনেশনটা আমরা দিচ্ছি, যে কতগুলো হয়তো ফ্লো, হয়তো রেখার ফ্লো হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স মানে। তো এবার এখানে দেখবা যে পরবর্তীকালে আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মানে একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা। বলরেখার সংখ্যা। এবার দেখো, এই জায়গাটা কিন্তু এখান থেকে অনেক কাছে। সুতরাং এখানে প্রাবল্যের যা ভ্যালু হবে, যত দূরে তুমি যাবা প্রাবল্যের ভ্যালু কিন্তু তত কি হবে? কমে যাবে। এবার আমি বলছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মানে একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা। যেহেতু এখানে প্রাবল্য কম, তাহলে এখানে বলরেখার একক ক্ষেত্রফল যদি নাও, তাহলে বলরেখার সংখ্যা কি হবে? কম হবে। তার মানে বলরেখাগুলো একটু প্রসারিত অংশ থাকবে, সেই জন্য আকার টেন্ডেন্সিটা এরকম। এটা বোঝানোর জন্য। বুঝতে পেরেছো? ধরো একটা প্রবলেম আর একটা নিয়ে আলোচনা করছি, তাহলে পরিষ্কার হবে ব্যাপারটা। কিরকম? ধরো এরকম তিনটা বলরেখা আছে। বললো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। বললো কোথায় প্রাবল্যের মান বেশি? তো দেখো এই যে এ জায়গাটা, এখানে কিন্তু বলরেখাগুলো অনেক ক্লোজ, দেখতে পাচ্ছ? যত বিতে যাচ্ছে প্রসারিত হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাতে প্রাবল্যের মানটা কি হবে? অবশ্যম্ভাবিকভাবে বেশি হতেই হবে, কারণ বলরেখার ধর্মই সেটাকে নির্ধারিত করে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের নতুন আর এক ধরনের ডেফিনেশন আসলাম কি? যে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত সংখ্যক বলরেখা যাবে, সেই সংখ্যাটাকে আমরা কি নাম দিব? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য।
বুঝতে পেরেছো? এবং দেখো একটা পিকচারাইজেশন তোমাদের মধ্যে হয়ে যাচ্ছে যে হয়তো কোনো কিছু রেখার প্রবাহ ইলেকট্রোস্ট্যাটিক্সে হচ্ছে, ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে হয়তো কোনো একটা রেখার হয়তো স্রোত চলে যাচ্ছে। এই পিকচারাইজেশনটার জন্যই তড়িৎ বলরেখার কনসেপ্ট আমরা এখানে নিয়ে এসেছি। বুঝতে পারলাম? তাহলে সব জায়গায় বলরেখা থাকবে, কিন্তু ওই ব্যাপারটাকে বোঝানোর জন্য যে যত দূরে যাব বলরেখাগুলোকে একটু দূরে দূরে আঁকতে হবে। তার কেন? এটা বোঝানোর জন্য যে ওখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান তুলনামূলকভাবে কম। বোঝা গেছে? এইবার এই বিষয়টা বোঝানোর পরে আমরা যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে তড়িৎ বলরেখার ধর্ম। কি ধর্ম? প্রথম ধর্ম তোমাদের বলে দিয়েছি যে তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কার অভিমুখ নির্দেশ করে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট, এটা একটু ভালো করে নজর রাখবা। 2 নম্বর পয়েন্ট বলছে যে বলরেখা, বইও দেখবে এটা দেওয়া আছে, যে সবসময় ধনাত্মক আধান থেকে উদ্ভূত হবে এবং শেষ হবে ঋণাত্মক আধান। আমিও বলেছি এর আগে যে ধনাত্মক আধান থেকে শুরু হয়ে ঋণাত্মক আধানে শেষ হবে। কিন্তু এখানে কিন্তু একটু প্রবলেম। কি প্রবলেম? ধরো আমার এখানে একটা শুধু ধনাত্মক আধান আছে, ঋণাত্মক নেই। তো বলরেখা মানে কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ। ধরো তুমি এখানে একটা ধনাত্মক আধান রাখলে, সে কি করবে? এটাকে বিকর্ষণ করে দেবে, এখানে নিয়ে যাবা, বিকর্ষণ করবে। তার মানে এখানকার যে বলরেখাটা হবে সেটা এখান থেকে শুরু হয়ে হয়ে শেষ হবে কোথায়? ইনফিনিটিতে গিয়ে। দেখো সব কিন্তু রেডিয়ালি বেরিয়ে যাচ্ছে, ব্যাসার্ধ বরাবর বেরিয়ে যাচ্ছে, গিয়ে কোথায় শেষ হচ্ছে? ইনফিনিটিতে। আবার ধরো কোনো একটা নেগেটিভ আধান, কি হবে? ধরো এখানে সব এসে ঢুকবে কোথা থেকে? ইনফিনিটিতে থেকে। তাহলে বলরেখার উৎপত্তি স্থল এখানে কোথায়? পজিটিভে না ইনফিনিটিতে? ইনফিনিটিতে। এখানে বলরেখা শেষ হওয়ার জায়গা কোথায়? নেগেটিভে না ইনফিনিটিতে? ইনফিনিটিতে। সুতরাং বলরেখা শুরু হয় শুধুমাত্র ধনাত্মক আধানে না, বলরেখা ধনাত্মক আধানেও শুরু হতে পারে, ইনফিনিটিতেও শুরু হতে পারে। আবার বলরেখা শেষ হতে পারে ঋণাত্মক আধানে, আবার বলরেখা শেষ হতে পারে ইনফিনিটিতেও। সুতরাং এই ইনফিনিটির যে গল্প, সেই গল্পটা কিন্তু আমাদের সাধারণ বইয়ে দেওয়া থাকে না, কোনো কোনো হয়তো দেওয়া থাকতে পারে, আমার হয়তো জানা নেই। কিন্তু তোমরা কিন্তু এই বিষয়টাকে একটু খাতায় লিখে রাখবা, স্পেশাল স্টার মার্কস দিয়ে লিখে রাখবা, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই বিষয়টাকে নিয়ে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে। এটা হলো বলরেখার দ্বিতীয় ধর্ম। তৃতীয় ধর্ম কি? তৃতীয় ধর্ম হচ্ছে দুটো বলরেখা পরস্পরকে কখনো ছেদ করতে পারবে না। কেন ছেদ করতে পারবে না? ধরো দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে দিল, এবার তুমি তাহলে এই যে কমন বিন্দু, কমন বিন্দুতে এখানে একটা স্পর্শক টানতে পারবে, এখানে একটা স্পর্শক টানতে পারবে, তাহলে কটা স্পর্শক থাকলো? দুটো। আর স্পর্শক মানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, তাহলে একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কটা অভিমুখ হচ্ছে? দুটো। কিন্তু একটা বিন্দুতে তো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ একটাই হবে, সুতরাং দুটো বলরেখা পরস্পরকে কখনো ছেদ করতে পারে না। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট তোমাদের এর আগে বলে দিয়েছি যে দুটো বলরেখা দৈর্ঘ্য বরাবর পরস্পর সংকুচিত হওয়ার চেষ্টা করে আর ল্যাটারালি ধীরে ধীরে প্রসারিত হওয়ার চেষ্টা করে। এটা এর আগেও কিন্তু বললাম। দেখো এখানে ধনাত্মক নিয়েছিলাম, এখানে ঋণাত্মক নিয়েছিলাম, বললাম দৈর্ঘ্য বরাবর যত দূরে যাচ্ছি এটা কিন্তু বিকর্ষণ করার চেষ্টা করছে, আর দৈর্ঘ্য বরাবর পরস্পরকে আকর্ষণ করার চেষ্টা করছে। দেখো এইটা দৈর্ঘ্য বরাবর যদি ছোট হওয়ার চেষ্টা করে, দেখো পজিটিভ আধান কিন্তু নেগেটিভ আধানকে কিন্তু আকর্ষণ করে দেবে, এবং এটা আমরা জানি যে পজিটিভ আধান নেগেটিভ আধানকে আকর্ষণ করে, এবং এই ধর্মটাকে বজায় রাখার জন্যই আমরা এই বৈশিষ্ট্যটাকে এখানে তৈরি করেছি যে দৈর্ঘ্য বরাবর সংকুচিত পরস্পরকে চেষ্টা করে এবং ল্যাটারালি কি করার চেষ্টা করে? প্রসারিত করার চেষ্টা করে। হয়েছে? বুঝতে পেরেছো? সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় প্রশ্ন আসলো। কি প্রশ্ন? যে দাদা যদি আমরা দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ আধান না নিয়ে যদি আমরা দুটোকেই পজিটিভ আধান নিই, তাহলে দৈর্ঘ্য বরাবর দেখি কি হচ্ছে। তো ধরো এটা পজিটিভ, এটা পজিটিভ, দুটোই পজিটিভ। গল্পের জন্য ধরো মনে করে নিই যে দুটোর মানই সমান, সাপোজ দুটোই সমান, প্লাস 2। এবার দেখো এখানে যদি লাইন থাকে, এই জায়গাটাতে কিন্তু প্রাবল্য 0 হবে। কেন 0 হবে? কারণ এখানে যদি +1 একটা ধনাত্মক আধান নিয়ে আসো, দেখো এটা
থেকে এই যা দূরত্ব, এটা থেকে এই দূরত্বটা সমান, সুতরাং এ কে বিকর্ষণ করবে এইদিকে, কারণ ধনাত্মক ধনাত্মককে বিকর্ষণ করে, আবার এই ধনাত্মককে বিকর্ষণ করবে এইদিকে, লব্ধি মানটা কত হবে 0। সুতরাং তুমি বুঝতেই পারছো এই জায়গাটা যেহেতু প্রাবল্যের মান 0, সুতরাং এখানে কোনো বলরেখা থাকবে না। তাহলে বলরেখাগুলোর টেন্ডেন্সি কি হবে, যে ভাই আমি এখানে আসবো না। তাহলে কোথায় যাব? তাহলে ওদের বলবে যে দেখ আমরা পজিটিভ থেকে রওনা দিচ্ছি, আমরা তো পজিটিভে যেতে পারবো না, তাহলে আমরা এইভাবে ঘুরে যাই। তাহলে আমরা এইভাবে ঘুরে যাই, বুঝতে পেরেছো? এ বলবে তাহলে আমরা এইভাবে ঘুরে যাই, তাহলে আমরা এইভাবে ঘুরে যাই, বুঝতে পেরেছো? তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যের দিক হয়ে যাচ্ছে এই দিক, আর এটা কিন্তু ল্যাটারাল হয়ে যাচ্ছে। বুঝতেই পেরেছো? এটা যদি দৈর্ঘ্যের দিক হয়ে যায় তাহলে এই দিকটা কি হয়ে যাচ্ছে, তার পারপেন্ডিকুলার দিক। তাহলে দৈর্ঘ্য কোণ বরাবর হচ্ছে এইদিকে, তার ল্যাটারাল কোন দিক হচ্ছে এদিকে, কারণ এই বলরেখার টেন্ডেন্সি যাওয়ার এই দিকে, বুঝতে পারেন? তাহলে এটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, এদিকটা কি হয়ে যাচ্ছে, ল্যাটারাল দিক। আর ল্যাটারাল দিকে আমরা কি জানি, পরস্পর বিকর্ষণ করার চেষ্টা করে, পরস্পর দূরে যাওয়ার চেষ্টা করে। সেই জন্য এই ধর্মটা বোঝায় যে দুটো ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে। এবং দেখো এই জায়গাতে কিন্তু কোনো বলরেখা তৈরি হবে না, কারণ এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হচ্ছে, 0 হচ্ছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তাহলে আরো দুটো ধর্ম আমরা বললাম, যে দৈর্ঘ্য বরাবর পরস্পরকে সংকুচিত করার চেষ্টা করে, আর ল্যাটারালি পার্শ্বীয়ভাবে পরস্পর দূরে সরে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ বিকর্ষণ করে। হলো নেক্সট যেটা ধর্ম, সেটা হচ্ছে যে বলরেখা সব সময় ক্লোজড লুপ কখনো হবে না। ক্লোজড লুপ হবে না মানে, ধরো এটা ধনাত্মক আধান, এটা ধরো ঋণাত্মক আধান, বলরেখা এখানে শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ হবে, যদি ধনাত্মক আর ঋণাত্মক থাকে। এবার তোমাদের মাথায় প্রশ্ন হলো যে আচ্ছা এই রেখাটা এখান থেকে এখানে আসলো না কেন? সঙ্গে সঙ্গে উত্তর কিন্তু তোমাদের কাছে রেডি। কেন রেডি? কারণ তোমরা জানো যে বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে নির্দেশ করে, অর্থাৎ একক ধনাত্মক আধানের উপর বল নির্দেশ করে। আচ্ছা বলো, তুমি যদি এখানে একটা একক ধনাত্মক আধানকে রাখো, কখনো এটা এদিকে যাবে, মানে পজিটিভের দিকে যেতে পারে? যেতে পারে না, সবসময় এটাকে ঋণাত্মকেই থাকার চেষ্টা করবে। সুতরাং বলরেখাটা কিন্তু এই বরাবর যেতে পারে। নিশ্চয়ই বোঝাতে পেরেছি তোমাদের। এবার তোমাদের মনে একটা প্রশ্ন যে না দাদা, আমাদের কিন্তু ব্যাপারটা খুব একটা পরিষ্কার হয়ে। এবার তার জন্যই আজকে আমি তোমাদের বিষয়কে প্রথমে কিন্তু ওই কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ধারণাটা বলে দিয়েছি। কি ধারণা? তো ধরো তোমরা বলবা যে না বদ্ধপথ হতে পারে, তো আমি ধরো বদ্ধপথটাকে এরকম ধরে দিলাম যে এটাই বলরেখা। আচ্ছা এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন দিকে? এই বরাবর। তো ধরো এটাকে আমি এ বিন্দু, তুমি ঘুরে আবার ধরো এই বিন্দুতে আসো। তো কনজারভেটিভ ফোর্স ফিল্ডের অনুযায়ী যে কথা বলেছিলাম যে এক বিন্দু থেকে বদ্ধপথে যদি আবার ঘুরে এখানে আসো, তাহলে কার্যের মান কত হবে? কার্যের মান 0 হবে। এটা তোমাদের কিন্তু আগেই বলেছি। এবার দেখো এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ এই দিকে, সরণ কোন দিকে? তো তোমরা জানো বৃত্তপথে সরণের মান এই দিকেই হয়, স্পর্শক বরাবরই। তাহলে দেখো প্রাবল্য মানে বল, প্রাবল্য আর বল তো একই জিনিস, একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে বলে প্রাবল্য, এবং সরণ একই দিক। তো বল এবং সরণের মধ্যে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে তো কার্য হয়, তাহলে এখানে কার্য হয়েছে। আবার এখানেও বল আর সরণ 0 ডিগ্রি। তাহলে দেখো তুমি এই গোটা পথটা যদি ঘুরে আসো, মোট সরণ হচ্ছে 2πr, এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু বল আর সরণের মধ্যে কিন্তু অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 0 ডিগ্রি। যদিও বলের অভিমুখ বদলাচ্ছে, সরণের অভিমুখ বদলাচ্ছে, কিন্তু সব সময় বল এবং সরণের মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 0 ডিগ্রি, অর্থাৎ তোমার সরণ কিন্তু 2πr। আবার বলও আছে, মানে তড়িৎ ক্ষেত্র আছে সব জায়গায়। তাহলে বল আর সরণ যদি থাকে তাহলে কার্য আছে, অর্থাৎ ঘুরে ফিরে তুমি আমার এই জায়গাটাতেই পৌঁছালা, তুমি একটা কার্য করে ফেললা, এফ ইন্টু বা ই ইন্টু 2πr, যেটা কিন্তু সম্ভব না। সেই জন্য কনজারভেটিভ ফোর্স ফিল্ড অর্থাৎ আমাদের স্থির তড়িৎ ক্ষেত্রে যে বলরেখাগুলো, সেই বলরেখাগুলো কিন্তু আমাদের ক্লোজড হয় না, ওপেন হয়। পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভে শেষ হয়, কখনো পজিটিভ থেকে শুরু হয়ে ইনফিনিটি অবধি যায়, কখনো ইনফিনিটি থেকে শেষ শুরু হয়ে নেগেটিভ অবধি আসছে, কিন্তু কোথাও কিন্তু ক্লোজড হচ্ছে না, অর্থাৎ একটা ডিসকন্টিনিউটি ওখানে গ্রো হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস কিন্তু হচ্ছে না, যে হয়ে একদম শেষ পুরোপুরি কন্টিনিউয়াস একটা আকার নিচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না, মানে একটা ডিসকন্টিনিউটি গ্রো হয়ে যাচ্ছে, যে এক জায়গা থেকে শুরু হয়েছে আর এক জায়গায় গিয়ে শেষ, আর কিছু নেই, ডিসকন্টিনিউয়াস হয়ে গেল কারেক্ট।
বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের তড়িৎ বলরেখার ধর্ম। তো এখান থেকে তড়িৎ বলরেখার মানে সাধারণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীকালে হয়তো তোমরা পড়ার পর এই বিষয়টাকে নিয়ে আরো ভালোভাবে আরো অনেক কিছু তথ্যের মাধ্যমে হয়তো তোমাদের সমৃদ্ধ করতে পারবো। এবার পরবর্তী বিষয়ে যাচ্ছি, যেটার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু। কি জিনিস তড়িৎ দ্বিমেরু? তড়িৎ দ্বিমেরু হলো, ধরো দুটো সমমানের আধান কিন্তু বিপরীত আধান, দুটো সমমান কিন্তু বিপরীত আধান। কিরকম? ধরো এখানে মাইনাস কিউ নিলাম, এখানে প্লাস কিউ নিলাম, মান সমান কিন্তু দূরত্বটা তাদের মধ্যে খুব ছোট। এবার সাথে সাথে তোমাদের মাথায় আসবে কত ছোট? অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স যে পড়ছি কি বার করবো বলো তো? দেখো সব জায়গায় একই গল্প বলছি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর এরপরে আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে বিভব। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের এই যে সমাধান, এই যে প্রবলেম, এই প্রবলেমের সমাধানে লুকিয়ে আছে দুটো সমাধান, একটা প্রাবল্য, একটা বিভব। তার মানে তোমাকে কোনো বিন্দুতে প্রাবল্য বার করতে হবে, কোনো বিন্দুতে বিভব বার করতে হবে। বিভব এখন আমি পরে পড়ব। এইবার ধরো তুমি এই বিন্দুতে প্রাবল্য চাচ্ছ, যে বিন্দুতে তুমি প্রাবল্য চাচ্ছ তার যে দূরত্ব, সেই দূরত্বের থেকে নেগলিজিবলি স্মল। এবার উদাহরণ কিরকম, যে দাদা এরকম কোন গল্প আছে আমাদের? তো তোমরা ক্লাস 11-এ কেমিস্ট্রিতে ভালো করে পড়েছো, সেই কেমিস্ট্রিতে দেখবা যখন HCl লেখা হয়, HCl দেখবে এইচ এর মাথায় লেখা হচ্ছে ডেল প্লাস, এখানে লেখা হচ্ছে ডেল মাইনাস। তো দেখো এই যে সমপরিমাণ বিপরীত আধান একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত, এটাই হচ্ছে দ্বিমেরুর উদাহরণ। তাহলে দ্বিমেরু মানে কি? দ্বিমেরু মানে দুটো সমপরিমাণ বিপরীত আধান একটি ক্ষুদ্র দূরত্বে অবস্থিত থেকে যে সিস্টেম তৈরি করে, সেই সিস্টেমকেই বলা হচ্ছে দ্বিমেরু। তাহলে আমাদের দ্বিমেরু মানে এখানে একটা মাইনাস কিউ, এখানে একটা প্লাস কিউ আছে, তাদের মধ্যে দূরত্বটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 12 ধরে নিলাম। এবার আমাদের কি বার করতে হবে? ঘুরে ফিরে ওই একই প্রবলেম, যে এই দ্বিমেরুর জন্য প্রাবল্য কত। কোথায় প্রাবল্য? বললো এদের যে অক্ষ আছে সেই বরাবরই এদের কেন্দ্র থেকে এক্স দূরত্বে প্রাবল্য কত। তুমি বললা ঠিক আছে, প্রাবল্য তো আমি বার করা খুব ভালো করেই জানি। কি জানো প্রাবল্য বার করা? যে যেখানে প্রাবল্য বার করতে হবে সেখানে একটা ধনাত্মক আধান তুমি রেখে দেবে। খুব ভালো। এই ধনাত্মক আধানের উপর এই ধনাত্মক আধান কি করবে? একটা বিকর্ষণ বল দেবে। সেই বিকর্ষণ বলের মান কত? বিকর্ষণ বলের মান তুমি জানো, ওই 1/4πε0 বা 1 কি আসে, গোটাটাকে আমি কে ধরে নিলাম, লাস্টে মান বসিয়ে দিই, কে কিউ ইন্টু 1 লিখলাম না, বাই এইখান থেকে এই দূরত্বটা এল, এইখান থেকে গোটাটা এক্স, তাহলে এখান থেকে এটা হচ্ছে এক্স মাইনাস এল, তাহলে এক্স মাইনাস এল তার হোল স্কয়ার। কোন বরাবর? ডান। বুঝতে পেরেছো? এইবার এই আধানের উপর এটাও একটা আকর্ষণ বল প্রয়োগ করবে। সেটা কত? সেটার নাম দিলাম F2। কত হবে? আবার k ইনটু q ডিভাইডেড, দেখো এটা হচ্ছে x আর এখান থেকে এটুকু l, x প্লাস l এর হোল স্কয়ার। বুঝতেই পারছো এটা তুলনামূলকভাবে ছোট, এটা বড়, এবং দুটো বিপরীত দিকে। তাহলে লব্ধি বল কত? লব্ধি বল এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা আমরা করে দিই। তাহলে F ইকুয়াল টু কত হচ্ছে? F ইকুয়াল টু kq ডিভাইডেড বাই x মাইনাস l এর হোল স্কয়ার মাইনাস kq ডিভাইডেড বাই x প্লাস l এর হোল স্কয়ার। এখান থেকে kq কমন যাবে। ক্যালকুলেশন করবা তোমরা, এটা নিশ্চয়ই ক্যালকুলেশন করাটা খুব একটা কঠিন বিষয় না। কত আসবে? 1/x মাইনাস l এর হোল স্কয়ার মাইনাস 1/x প্লাস l এর হোল স্কয়ার। লসাগু করবা, নিচে আসবে x স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার, উপরে আসবে x প্লাস l এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস l এর হোল স্কয়ার। সেটা মানে 4ab এর ফর্মুলা তোমরা জানো, তাহলে এখান থেকে চলে আসবে 4xl, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 4ab এর ফর্মুলা 4xl। এবার
তুমি কি করলে, এক্সটা কি ছিল, যে কত দূরত্বে বার করছে, এলটা কি ছিল, এলটা ছিল দ্বিমেরুর মধ্যবর্তী অর্ধেক দূরত্ব। তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে বিন্দুতে তুমি বার করবা তার তুলনায় দ্বিমেরুর দৈর্ঘ্য ছোট হবে, সুতরাং এই এল স্কোয়ারটা এক্স এর তুলনায় নগণ্য। তাই এখানে আমি কি লিখবো, কে লিখে দিলাম, কিউ ইন্টু এখান থেকে 2l লিখবো, ঠিক আছে। আর এখানে আরেকটা 2 লিখে রাখলাম, বা 2টাকে প্রথমে দিয়ে রাখলাম, আর নিচে লিখে দিলাম এক্স এর কিউব, আর এখানে একটা এক্স লিখে রাখলাম, নিচে এক্স টু দি পাওয়ার 4, এক্স আর এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি হবে, 2k কিউ ইন্টু 2l ডিভাইডেড বাই এক্স কিউব। এই যে কিউ ইন্টু 2l কি ছিল, এটা ছিল মাইনাস কিউ, এটা ছিল প্লাস কিউ, মোট আধান কিন্তু 0, যে কোনো একটি আধানের মান বলেছি, মাইনাস থাকলেও মানটা কিউ, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ কিউ ইন্টু 2l, এই রাশিটাকে একটা নতুন নামকরণ করা হলো, নাম দেওয়া হলো দ্বিমেরু ভ্রামক, এবং এটি একটি ভেক্টর রাশি। সেই ভেক্টর রাশির ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে। এই যে কথা তোমাদের বললাম যে দ্বিমেরুর ডিরেকশন কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, তোমাদের মাথায় কিন্তু খটকা তৈরি হলো, কেন মাইনাস থেকে প্লাসের দিকে, কারণ আমরা ওটা ধরে নিয়েছি। তাহলে এই যে জায়গাটা কিউ ইন্টু 2l, সেটাকে কি বললাম, সেটাকে বলে দিলাম একটা ভেক্টর রাশি p ডিভাইডেড বাই x কিউব। হলো, এবার তুমি k এর মান 1/4πε0 বসিয়ে দিতে পারো, তাহলে আমাদের যে মানটা আসলো সেটা কত আসলো, k ইন্টু 2p বাই x কিউব, এর জায়গায় 1/4πε0 তুমি বসিয়ে দিবে। হলো, তাহলে কিন্তু তোমাদের দ্বিমেরুর জন্য অক্ষ বরাবর কোনো বিন্দুতে প্রাবল্যের ভ্যালু কত হলো সেটা তুমি পেয়ে গেলে। দেখা যাক আমি ঠিক পেলাম না ভুল পেলাম, কেন, দেখো এটা ছিল মাইনাস, এটা ছিল প্লাস, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এইখানে ধনাত্মক আধান রেখেছিলাম, ধনাত্মককে বিকর্ষণ করেছিল, এই বলটা বড় ছিল, এই বলটা ছোট ছিল, সুতরাং দেখো লব্ধি বলটা কিন্তু এই বরাবরই হচ্ছে, অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ পি বরাবরই হচ্ছে। কেউ বলতে পারে যে দাদা যদি প্লাস কিউটা এখানে থাকতো, মাইনাস কিউটা এখানে থাকতো, থাকতেই পারে, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, তাহলে এই বলটা ছোট হবে, সরি এই বলটা বড় হবে, এই বলটা ছোট হবে, ঠিকই বলেছিলাম, অর্থাৎ লব্ধি বল এই বরাবর থাকবে, তাহলে তো পি এর দিকে হবে না, হ্যাঁ পি এর দিকেই হবে, দেখো মাইনাস থেকে প্লাস দিকে হচ্ছে, বুঝতে পেরেছো তোমরা। তাহলে দ্বিমেরুর অক্ষ বরাবর দ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, সেটার অভিমুখ কোন দিকে হচ্ছে, সেটার অভিমুখ হচ্ছে দ্বিমেরু ভ্রামক বরাবর। বুঝতে পারলো তোমরা, এই হয়ে গেল আমাদের দ্বিমেরুর জন্য তার অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। নেক্সট আমরা যে জায়গাটাতে যাব সেই জায়গাটা হলো তড়িৎ দ্বিমেরুর জন্য বিষুব অঞ্চল। এবার মাথায় আবার তোমাদের সেই প্রশ্ন, বিষুব অঞ্চলটা কি? তো ধরো এখানে একটা মাইনাস কিউ আধান রেখেছো, এখানে একটা প্লাস কিউ আধান রেখেছো, মধ্যবর্তী দূরত্ব 2l, এর ঠিক লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় বিষুব অঞ্চল। এই অঞ্চলটা এইখানে প্রাবল্য বার করতে বলেছে, অর্থাৎ তুমি এখানে একটা একক ধনাত্মক আধান নিয়ে এসছে। এবার এই ধনাত্মক আধানের উপরে, এই যে ধনাত্মক আধানটা, তার উপর মাইনাস কিউ, এই বরাবর একটা বল প্রয়োগ করবে, এই বরাবর একটা বল প্রয়োগ করবে, কত বল, ধরো এল বল। এই দূরত্বটা কত, এই দূরত্বটা এল, এই দূরত্বটা কত, এই দূরত্বটা ধরো এক্স, এই দূরত্বটাকে আমি নাম দিলাম আর। তাহলে পরিষ্কার এখান থেকে তুমি বুঝতে পারছো আর ইকুয়াল টু √x² প্লাস l², সেটা বলছি। তুমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিবে। এবার এই আধানটাকে কি করবে, যেহেতু ধনাত্মক তাহলে ওকে বিকর্ষণ করে দেবে, একটু বড় করে দিলাম, এই বরাবর বিকর্ষণ করবে এই উপরে। এবার যেহেতু এটা থিটা, তাহলে এটাও থিটা হবে, কারণ সব এক আছে। এইবার তুমি এখানে একটা হরিজন্টাল অ্যাক্সিস টেনে দিবে, দেখো এটা থিটা, তাহলে এটা থিটা,
তাহলে এই এফ এর একটা এই বরাবর উপাংশ হবে এফ কস থিটা, এই এফ এর এই বরাবর থাকবে এফ সাইন থিটা। এবার দেখো এটা থিটা, এটা থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা থিটা হবে। এইবার এটা 90, এটা একটা রেখা, তাহলে মোট অ্যাঙ্গেল হচ্ছে 180, তার মধ্যে এটা থিটা, এটা 90, তাহলে এটা শিওর 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা কত হয়ে যাবে থিটা। তাহলে দেখো এই এফ এর এই বরাবর উপাংশ হবে আবার এফ কস থিটা, মানে মোট মান হলো 2f কস থিটা, আর এই বরাবর হবে এফ সাইন থিটা। তাহলে এই এফ সাইন থিটা এই এফ সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে মোট প্রাবল্য, তাহলে এফ না বলে ই বলছি, প্রাবল্যের মান কত হলো 2f cos থিটা। এবার f এর ভ্যালু কত? f মানে তো বলে দিচ্ছি কত, f মানে q ইনটু 1, আগে একটা k বাই r স্কয়ার। তাহলে তুমি এখানে বসিয়ে দাও 2 k q বাই r মানে রুট ওভার x স্কয়ার প্লাস l স্কয়ার cos থিটা। cos থিটা মানে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে l, ভূমি হচ্ছে l, ও এখানে নিচে r স্কয়ার ছিল, তাহলে এখানে একটা x স্কয়ার প্লাস l স্কয়ার হবে শুধু, আর ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস l স্কয়ার। তাহলে মোট কত মান আসলো, এটাকে বাইরে রাখলাম, q ইনটু 2l ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3 ইনটু। আবার সেই এলটাকে x এর তুলনায় নগণ্য করলাম, তাহলে l স্কয়ারটা চলে গেল, x স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2, 2 2 কেটে গেল, x কিউব, তার মানে চলে আসলো দেখো k, ওটা মানে p ডিভাইডেড বাই x কিউব। দেখো তো বলের অভিমুখটা কোন দিকে হচ্ছে, p বরাবর হচ্ছে কিনা। দেখো বলের অভিমুখ কিন্তু অ্যাকচুয়ালি এই বরাবর হয়েছিল, কিন্তু p এর অভিমুখ এই বরাবর। তাহলে এটা কিন্তু p না বলে আমাদের অ্যাকচুয়ালি মাইনাস p বলা হচ্ছে, কিন্তু বইয়ে দেখবা মাইনাস p নেই। কেন? কারণ যদি এটা মাইনাস কিউ না হয়ে ধরো এটা প্লাস কিউ হতো, এটা যদি মাইনাস কিউ হতো, এখানে যদি একক ধনাত্মক আধান রাখতাম, এটা বিকর্ষণ করতো, এর দুটো উপাংশ হতো, এটা কি করতো আকর্ষণ করতো, এর দুটো উপাংশ হতো, একটা এই বরাবর একটা এই বরাবর, সুতরাং এটা কেটে যেত, এবার অভিমুখটা কিন্তু কোন দিকে হতো, ডান দিকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বিষুব অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তার ভ্যালু k এর মান তো 1/4πε0 তুমি লিখে দিলে আগের বারের মতো, কিন্তু এবার কি হয়ে গেল মাইনাস p বাই x কিউব হতে পারে, আবার প্লাস p বাই x কিউব হতে পারে, কিন্তু জানার বিষয় হলো যে ওই অক্ষ বরাবরই হবে, হয় এদিকে কিংবা এদিকে। বুঝতে পেরেছো? হয় দ্বিমেরু ভ্রামকের দিকে কিংবা দ্বিমেরু ভ্রামকের বিপরীত দিকে। কোথায়? বিষুব অঞ্চল। ভ্যালু কত? শুধু তোমরা মনে রাখবে p বাই x কিউব, প্রথমে তো 1/4πε0 বসবে, আর ওটার জন্য কত ছিল 2p বাই x কিউব। তাহলে অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে হলো 2p বাই x কিউব, আর বিষুব অঞ্চলে যে কোনো বরাবর হলো p বাই x কিউব, দুটোরই আগে 1/4πε0 আছে। আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি। নেক্সট যেটা প্রবলেম, যে দাদা আমরা যে কোনো জায়গায় ওরকম জানতে চাই না, বিষুব অঞ্চলেও জানি না, আমরা 12 পড়ছি, বিজ্ঞানে আমাদের অনেক নেশা, অনেক আমাদের ক্যাপাবিলিটি, আমরা মারাত্মক স্টুডেন্ট, আমরা যে কোনো জায়গায় বার করতে চাই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। কিরকম? তুমি বললে এখানে মাইনাস কিউ আছে, ধরেন এখানে প্লাস কিউ আছে, আমি এইরকম একটা থিটা অ্যাঙ্গেলে এখানে একটা এখান থেকে x দূরত্বে বার করতে চাই। তুমি বলো কোনো ব্যাপার নাই, ওখানে একটা ধনাত্মক আধান রাখো, রাখলাম, এই বিকর্ষণ বল বার করো, এই আকর্ষণ বল বার করো, যোগ করো। কিন্তু দেখো ব্যাপারটা এবার কিন্তু অতটা ইজি না। কেন? কারণ এবার ওই দূরত্বগুলো কিন্তু অত সোজা, মানে এইটা যা দূরত্ব এটা তা দূরত্ব কিন্তু হবে না, অর্থাৎ এখানে একটু ওই ক্যাচালিয়া কেস চলে আসবে। বুঝতেই পারছি ক্যাচালিয়া কেস আমাদের ভাষায়,
আমাদের লোকাল বাঙালি গ্রামে ক্যাচালিয়া ফেস। তাহলে কি করব, ধারণাটাকে একটু অন্যভাবে নিয়ে যাই। কিরকম, তাহলে এইখান থেকে এই অবধি একটা দ্বিমেরু আছে, যার দ্বিমেরু ভ্রামকের মান পি। তো তুমি বললা এখানে আমার একটা পি আছে। দেখো অ্যাকচুয়ালি কিন্তু এইখান থেকে এই অবধি আছে, কিন্তু ভেক্টরটাকে আমি কোথা থেকে আঁকলাম, মাঝখান থেকে। এটা কিন্তু একটু বোঝার বিষয়, কারণ একটু পরে একটা প্রবলেম আসবে। তবে আমি এই মাইনাস কিউ প্লাস কিউ লিখলাম না, আমি লিখলাম এখানে পি আছে। বুঝতে পেরেছো? তো পি এর এটা থিটা, তাহলে পি এর এই বরাবর একটা উপাংশ আছে, সেটা হচ্ছে পি cos থিটা। বুঝতে পেরেছো? আর পি এর লম্ব দিকে একটা উপাংশ আছে, সেটা হচ্ছে পি sin থিটা। তাহলে পি নাই, এবার পি এর দুইজন আছে, একটা হচ্ছে পি cos থিটা, এটা একটা দ্বিমেরু আর এটা একটা দ্বিমেরু। এবার এই যে বিন্দুটা, তুমি এর কথা আপাতত ভুলে যাও। এই বিন্দুটা দেখো, এই যে দ্বিমেরুটা তার অক্ষ বরাবর অবস্থিত। তাহলে যে কোনো দ্বিমেরুর অক্ষ বরাবর প্রাবল্যের ভ্যালু কত হয়? প্রাবল্যের ভ্যালু হয় 2p বাই এক্স কিউব। এখানে তো পি না, এখানে তো পি cos থিটা। আর তার ডিরেকশন কোন বরাবর হয় তোমরা পড়েছো, সেটা অক্ষ বরাবরই হবে। সুতরাং এই বরাবরই একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আছে, তার মান E1। E1 বুঝতে পেরেছো? এইবার তুমি এটাকে ধরে নেবে। আগে কিন্তু আমি কে লিখিনি, লিখে দিলাম এটা। তাহলে পি পি cos থিটার গল্প শেষ। এবার পি sin থিটা। তার জন্য বিন্দুটা কোথায় অবস্থিত? আমি বললাম বিষুব অঞ্চল। তোমরা প্রোটেস্ট করলে কেন? যে দাদা লম্ব দিকে হচ্ছে কিন্তু সমদ্বিখণ্ডক তো হচ্ছে না। বললাম না হচ্ছে। বললাম কি করে হচ্ছে? সাথে সাথে আমরা প্রথম গল্পটা বললাম যে আমরা এখানে ছিল মাইনাস কিউ, এখানে ছিল প্লাস কিউ, এইটা ছিল দ্বিমেরু, আমি কিন্তু মাঝখান থেকে এঁকেছিলাম। তাহলে এটাও মাঝখান থেকে আঁকা। সুতরাং এর যে নেগেটিভটা সেটা এদিকে আছে, পজিটিভটা এখানে আছে। সুতরাং এটা কিন্তু বিষুব অঞ্চল। সেই জন্য এই কথাটা আগে বলে দিয়েছি। তাহলে বিষুব অঞ্চলের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয়? তাহলে এই দ্বিমেরুর জন্য প্রাবল্য হয়ে যাবে E2, তার মান কত হবে? p বাই এক্স কিউব, এখানে p মানে p sin থিটা ডিভাইডেড বাই x কিউব, প্রথমে p। তাহলে দিক কোন দিকে? বলেছিলাম হয় বিষুব অঞ্চলের দ্বিমেরুর দিকে কিংবা দ্বিমেরুর অ্যান্টি দিকে, মানে উল্টো দিকে। তাহলে এই দিক হচ্ছে E1, এই দিকে বা এই দিকে একটু মোটমাট কথা লম্ব দিকে। আমি এদিকে আঁকলাম, কেউ এদিকেও আঁকতে পারত। হয়ে গেল। এবার দেখো E1 আর E2 কিন্তু লম্ব ভাবে অবস্থিত। তাহলে দুটো লম্বের যে যোগফল সেটা কত হয়? তাহলে E ইকুয়াল টু √/(E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার)। এখানে তুমি মানগুলো বসিয়ে দিবা। কে স্কয়ার দুটাতেই হবে, কে বাইরে বাড়াবে লিখলাম না। দুটোর মধ্যে p আছে, এক্স কিউব আছে, বাইরেই বার করে নিলাম। বুঝতে পেরেছো? কারো যদি মনে হয় যে না আমি গোটাটাকে স্কয়ার করে করব, দেখবা p স্কয়ার আসবে, x⁶ আসবে, তার থেকে যখন রুটের বাইরে বার করবা সেটাই বেরিয়ে যাবে। এখানে থাকবে 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। 4 cos স্কয়ার থিটা থেকে একটা cos স্কয়ার থিটা আর একটা sin স্কয়ার থিটা মিলে 1 হবে, আর তিনটা cos স্কয়ার থিটা পড়ে থাকবে। তাহলে কত আসলো? kp বাই এক্স কিউব √3 cos স্কয়ার থিটা প্লাস 1। দিক কোন দিকে? সাথে সাথে আমাদের আবার সেই ক্যালকুলেশন শুরু করতে হলো। ধরো এইটা হচ্ছে দুজনের যোগফল E। আমি বললাম E1 এর সাথে ধরো ফাই কোণ করে গেছে। এইবার ঠিক আমাদের 11 এর যে বেসিক ভেক্টর ছিল সেই জায়গাতে যাচ্ছি। এটা একটা এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর, তাদের যোগফল একটা আর ভেক্টর, সেটা এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে গেছে। তাহলে থিটা না ফাই কোণ করে গেছে। তাহলে tan ফাই ইকুয়াল টু কত ছিল? যেটার সাথে অ্যাঙ্গেল করবে তার বিপরীতটা, তার বিপরীত। তাহলে এটা কার সাথে অ্যাঙ্গেল করেছে? E1, তাহলে তার বিপরীত কত? E2 হলো।
ইনটু সাইন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল। সাইন এখানে থিটা হচ্ছিল, এখানে তো ভেক্টরদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সাইন 90 ডিভাইডেড বাই যার সাথে কোণ করবে অর্থাৎ আমাদের ভাষায় E1 প্লাস বিপরীত মানে E2 cos 90। এবার E2 sin 90 তোমরা 1 জানো, E1 আর cos 90 0 হয়ে যাবে। E2 এর মান কত পেয়েছো? kp বাই x³ সরি kp sin থিটা বাই x³ আর এটার মান পেয়েছো kp cos থিটা, একটা 2 ছিল, ডিভাইডেড বাই x³ সব কিছু কেটে যাচ্ছে, এখানে 2 পড়ে থাকছে, sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা আর নিচে পড়ে থাকছে 2, তাহলে tan phi ইকুয়াল টু কত হচ্ছে? হাফ অফ tan থিটা। এই প্রমাণটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, তাহলে এই tan phi এর মানও দিয়ে গেল। তো এই হয়ে গেল দ্বিমেরু ভ্রামক তড়িৎ বলরেখা সংক্রান্ত যে ক্লাস সেটা শেষ করলাম। এটাকে শেষ করো, তারপর আবার পরবর্তী দিনে। আজকে এইটুকুই।